আমাদের যে পঞ্চগড় এক্সপ্রেস নাটক, পঞ্চগড় এক্সপ্রেস এখন কয়টা আপনি জানেন না কয়টা করে নাটকের টিকিট? আচ্ছা, এখন যে আছে তার নাম্বার আছে না? এখন কি আছে দায়িত্বে? আপনি এখন নাম্বারটা দেন, কি আছে তার নাম্বারটা দেন আমার কাছে। হ্যাঁ, আপনি আপনার নাম্বার, তার মোবাইল নাম্বার দেন, যে আছে তার মোবাইল নাম্বার দেন। জি, আপনি একটা মোবাইল নাম্বার দেন। আপনি আগে কথা বলবো, আমি আপনার কথা সাংবাদিক ভাইরা শুনছে, আমি তাদের উত্তর দেওয়ার জন্য বসে আছি। জি, বলবি না যে বিষয়ে কথা বলবি। চলে গেলে আমরা দেখবো সেবা পাই এখন দায়িত্বে আছে। কটা টিকিট আছে কারণ নাম্বার আপনার বলেন যে নাটক সঙ্গে বিষয় ফোন দিয়েছে বর্তমানে এখনই ফোন দিবে আমার সঙ্গে বিস্তারিত জানে আমার জানাতে। আমি এখন ফোন দিব। হ্যাঁ, ঠিক আছে, ফোন দেন। ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে পলিটেকনিকের জায়গা ওদের নোট করার কথা, সরকারি পলিটেকনিক, এটা পুরো সম্পর্ক জায়েদ ভাই রয়েছে করতে হবে। তো এই প্রকল্পটা হলে অনেক দৃশ্যমান হবে এবং ওই রোডটা খুব বড় বড় আমি বড় বড় সবাই নাটোরে টেলিভিশন যে ক্যামেরা পার্সন আছে, ভিডিও অ্যাসোসিয়েশন ক্যামেরা পার্সনদের একটা অ্যাসোসিয়েশন নতুন, আপনি তখন ছিলেন না, তো ওরা ওদের সভাপতি হচ্ছে শরীফ আর সেক্রেটারি হচ্ছে লিমন। হ্যাঁ, জানি, আমরা জানি ভাই, এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আমার সঙ্গে হয়েছে। তা তাদের সৌজন্যে আমার পক্ষ থেকে একটা ছোট্ট একটা বরাদ্দ আমি প্রদান করবো তাদেরকে। দেওয়া হয়েছে না তাদের? এই দেওয়া হয়েছে? আচ্ছা, আমি 1 লক্ষ টাকা ঘোষণা দিলাম, আপনার 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। এই নতুন কমিটি হচ্ছে, তাকে সবাইকে দিয়েছি, তা আমার এই নতুন ক্যামেরাম্যান সমিতির তাদেরকে আমি 1 লক্ষ টাকা দিলাম। আপনার তরফ থেকে 15 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। জি, ধন্যবাদ ভাইয়া। আরেকটা কিছু কথা ছিল, যত সিনিয়ররা সবাই বলে ফেলছে, আর আমার বলাটা জানি না কত ব্যক্তিগত হবে। ভাই, নাটোর সুগার মিলের অবস্থা খুবই খারাপ। সুগার মিলের অবস্থা খুবই খারাপ। যদি এই সিজনটা চলে, যদি এই সিজনটা লাভ দেখাতে না পারে, পরবর্তী কিন্তু নাগর সুগারটা বন্ধ হয়ে যাবে। যতটুকু আমি গতকালকে একটা রিপোর্টে গেছিলাম আমার বসের সাথে করে, শুনে আসছে অবস্থাটা খুবই খারাপ। আপনি একটু নজর দেবেন এখানে। আসসালামু আলাইকুম। আজকের এই বিনিময় সভা আমি বলবো ঈদপূর্ণ মিলনের সভা। সংসদের সম্মানিত সংসদ সদস্য, মঞ্চে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমার সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ সকলেরই ধৈর্যচ্যুতি ঘটার মতো অবস্থায় চলে আসছে। আমি যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে যে অতীতের উপরে দাঁড়িয়ে থাকে বর্তমান, আর বর্তমানের উপর থাকে ভবিষ্যৎ। আমরা যে একটা উন্নত সমৃদ্ধ নাটক প্রত্যাশা, সেই প্রত্যাশার ক্ষেত্রে আমাদের কেন্দ্র বলেছেন যে রাজনীতিবিদদের ভূমিকা সব থেকে অগ্রগণ্য। আমি নিঃসন্দেহে সেটা স্বীকার করে নিতে চাই যে রাজনীতিবিদরাই দেশের নীতি নির্ধারণ করে, দেশের উন্নয়ন করে এবং দেশকে পরিচালনা করে।
আমার দুঃখজনক হলেও সত্য যে অনেক আলোচনা উঠে আসছে, আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে 3টি কারণে আমাদের নাটোরের 3টি জিনিস আমাদের হাতছাড়া হয়ে গেছে, এটা আমাদের হওয়া উচিত। একটি হচ্ছে যে আমাদের যে টেলিভিশন উপকেন্দ্রটি রয়েছে, এখানে বিটিভির সাংবাদিক জানানো রয়েছে, খিলাড়ি সাহেব নাটোরে আসতেন, আলাদা সরকার তখন উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, সে সময় তিনি বলেছিলেন আমাদের যে একটু শুধু রাজনৈতিক কর্মীটা করেন, নাটোরে সব রয়েছে, শুধু দরকার একটা উন্নত মানের শিল্পীদের থাকার জন্য মডেল, এইটুকুর ব্যবস্থা করেন। নাটোরে আমরা রাখতে চাই, এখানে স্টুডিও চালু করতে চাই। আমাদের দুর্ভাগ্য যে সেই সময় রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করে আমরা তাদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারিনি। আজকে নাটোরের উপকেন্দ্রটি আছে নামে মাত্র, কিন্তু এটি আর কখনোই কোনোদিনই সম্প্রচার কেন্দ্র হবে না। এরপর আসি মামুন, এখানে আছে রেলওয়ে স্টেশন, যেটা রাজশাহীতে হয়েছে, এটি নাটোরে হওয়ার কথা ছিল। নাটোরের একজন কর্মকর্তা সে দায়িত্বে ছিলেন, তিনি এসেছিলেন, তিনি বারবার করে বলেছিলেন রাজনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য সেই উদ্যোগটা আমরা নিতে পারিনি, যার কারণে রেলওয়ে স্টেশনটি আধুনিক রেলওয়ে স্টেশন পাইনি। চাওয়াটা আমাদের ছিল, তো স্টেশন এলাকার লোকজন যারা ছিলাম আমরা 40 জনের উপরে এটা হচ্ছে 97 সাল বা 98 সালের সময়টা। পরে দিদি ঢাকায় চলে গেলেন, চলে যাওয়ার পর ব্যবস্থা করলেন সামনে বাড়ানোর পর দিদি রিটায়ার্ডের আগ মুহূর্তে আসলেন, আসার পর আমরা আবার করছিলাম নমস্কার, বললাম এটা কি করবে, তখন বলছে যে আমি পারলাম না, নাটোরের রাজনীতিবিদরা ভালো না, সেটাই আমি সংক্ষিপ্ত করে রাজশাহী চলে গেছে, ওনার প্রপোজাল ধরা সম্পূর্ণ আমাদের ধরা, পরে রাজশাহী এখানে আওয়ামী লীগ বিএনপি এক না হতে পারার কারণে আওয়ামী লীগ ক্ষমতা আর বিএনপি সংসদ সদস্য শেষ হয়। আচ্ছা ঠিক আছে, সেটাই রাজনীতিবিদদের সিদ্ধান্ত। আমি শর্টে বলতেছি, এটা আমার সময় না বা আমার কোনো দোষ আপনারা দিতে আমি দোষ দিচ্ছি না, এটা বলছি আমি অতীত দিয়ে, পরে আসছি বর্তমানে। এরপরে যেটি হলো যে আমাদের রেল স্টেশন গেল, উপকেন্দ্র গেল, এরপরে আসলো গ্যাসের আন্দোলন, নাটোরবাসী গ্যাসের দাবিতে বসে উঠল। আপনারা রাজনীতিবিদরা সেই সময় সমাবেশ করে কি বললেন যে নাটোরে আমরা গ্যাস দিব, আপনারা নিশ্চিত থাকেন আপনারা গ্যাস পাবেন, আমাদের আন্দোলনটাকে আপনারা স্থগিত করে দেবেন। সেই সময় তো আপনি এমপি ছিলেন না, আমি আপনাকে দায়ী বলছি না, কিন্তু যারা সেই সময় দায়িত্ব ছিলেন তারা কি সেই দায়িত্বটি পালন করেছেন? গ্যাসের লাইন নাটোরের উপর দিয়ে গেছে, আমরা গ্যাস পাচ্ছি না, আমাদের শিল্পায়ন হচ্ছে না, শিল্পের উৎপাদন খরচ বেশি হচ্ছে, আমরা আধুনিক নাটোর চাই, অথচ গ্যাস পাবো না, তাহলে কি হবে? উন্নয়নশীল একটি জেলা হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করি। এটি একটি বিষয়, এটি গেল অতীতের বড় 3টি বিষয় আমি বললাম। এখন আসি বর্তমানে যিনি আছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সাহেব, বেশ কিছু উদ্যোগী ভূমিকা যেমন নিয়েছেন। বড় সমস্যা যেটি, সেটি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। আজকে 250 শয্যার হসপিটাল যেটি উনি বরাদ্দ নিয়ে আসছেন, আমাদের কর্তৃপক্ষের অবহেলার কারণে আমরা কিন্তু বুলবুল বলছিল যে আমাদের পুরাতন হসপিটালের আমরা অক্সিজেন যে ইয়েটা সেটা আমরা হাতছাড়া হয়ে গেছে, কখনোই আর পাবো না। কিন্তু নতুন যেটা আছে সেটাতে ওই অক্সিজেন যেটা তৈরি এবং সরবরাহ করার যে সিস্টেমটা সেটা আমরা পাবো, তাও সেটা প্রশ্ন সাপেক্ষে। তো যাই হোক, নাটোর আধুনিক সদর হাসপাতালের নির্মাণ কাজ চলছে, এটা এই যে মুক্তা সাহেব বললেন দীর্ঘ সুবিধা। আমি যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মুহূর্তে সঙ্গে সাথে, সেটি হচ্ছে রোগীরা হাসপাতালে থাকতে পারছে না। আপনি এটা জানেন কিনা জানি না, এটা আমরা রিপোর্ট করেছি, সেটি হচ্ছে পোকাটা কি? ওয়ার্ডের সাথে স্টোর রুম করা হয়েছে, রোগীদের খাবার তারপরে অন্যান্য যে সমস্ত আবর্জনা সেগুলো নিয়ে যায় ওই স্টোর রুমের, যেটা করিডোরকে স্টোর রুম বানানো হচ্ছে, সেখানে রাখা হচ্ছে, সেখান থেকে পচে লক্ষ লক্ষ পোকা তৈরি হচ্ছে, সেই পোকা উঠে আসছে ওয়ার্ডে, ঢুকে যাচ্ছে রোগীদের নাকে মুখে চোখে খাবার। এইরকম একটা অবস্থায় যখন আমরা রিপোর্ট করলাম, উনি ল অ্যান্ড অর্ডার মিটিং এ যে কৈফিয়ত দিলেন যে আমরা কাজ করতে চাই, কিন্তু আমরা কাজ করতে পারছি না কেন? 100 শয্যার হসপিটালে 200 লোক থাকে, ঘরে যারা থাকে তারা উঠতে যায় না, আমরা পরিষ্কার করতে যাওয়া পারছি না। এখন স্টোর রুমটা সরিয়ে দেন, সেখান থেকে আমাদের জায়গা কোথায়? এই যদি হয় অবস্থা, হাসপাতালের মানুষ, সুস্থ মানুষ যে রোগীটাকে পাহারা দিতে যাচ্ছে সে অসুস্থ হয়ে পড়ছে। উন্নয়ন সবার করলেন উনি, তড়িঘড়ি করে এমপি সাহেব থেকে বললেন, এমপি সাহেব তো কোরআন কারণ থেকে আসছেন, বর্তমানে হাসপাতালের অবস্থা জানেন না,
তাহলে আমরা ওখানে থাকলে কি বলবো? যারা যারা কমিটির সদস্যগুলো ছিল তাদেরকে কিন্তু উনি নোটিশ দেন সাংবাদিক ছিল তো। না, সাংবাদিক ছিল কিন্তু তাদেরকে নোটিশ দেন। এখানে ডিসি সাহেব আছেন, আরো অনেকে কমিটির সদস্য ছিল, তারা তো জানেন। তো এই যে একটা না করে তড়িঘড়ি করে একটা সভা করলেন, করে এখানে আপনাকে দেখা বোঝানো হলো যে জনবল সংখ্যা, কিন্তু আমি জানি 17 জন পরিচ্ছন্নতা কর্মী আছে, 5 জন নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী আছে, 22 জন কর্মী তো পরিচ্ছন্নতা কর্মী আছে, তারপরে হসপিটালে নোংরা থাকে কি করে? এগুলো কিন্তু প্রশ্ন আছে। আমাদের জনবল সংকট আছে, কিন্তু এরপরে এই জনবল সংকট যখন আছে এর মধ্যে আমাদের উত্তরণ করতে হবে। আমাদের এটি গেল এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আমি বললাম। এরপরে যে জিনিসটি আছে সেটি হচ্ছে যে আমরা সেই ক্ষতগুলোকে পুষিয়ে নিয়ে, অতীতের ক্ষতগুলোকে পুষিয়ে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যেমন এপি সাহেব যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন তার উদ্যোগে কিন্তু আজকের যে টেক্সটাইল ইনস্টিটিউট সেটি আমরা ফিরে পেয়েছি। সাংবাদিক, এখানকার জনপ্রতিনিধি, যাই এখানে রুহাই নাই, সবাই মিলে সম্মিলিত আন্দোলন এবং তখন তৎকালীন উপজেলা চেয়ারম্যান এখন সংসদ সদস্য এবং কুদ্দুস সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব গুরদাসপুরের এমপি, তাদের মাধ্যমে কিন্তু আমরা এইটাকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। তো আমি জানি যে টেক্সটাইল ইনস্টিটিউটে জায়গা অধিগ্রহণ করা হয়েছে, সে সমস্ত টাকা পয়সাও দেওয়া হয়েছে কাঁঠালবাড়ি এলাকায়, সেখানে নির্মাণ কাজ শুরু হবে। তো সবদিন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু সংসদ সদস্য মহোদয়ের একটি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেটি হচ্ছে যে সাংবাদিক আমরা যারা পেশায় আছি তারা কারো ব্যক্তি নয়, কোনো গোষ্ঠীরও নয়, কোনো এমপিরও নয়, কোনো উপজেলা চেয়ারম্যানও নয়, আমরা স্বাধীন, কোনো মন্ত্রীরও নয়, কোনো মন্ত্রীরও নয়। আমি ক্লিয়ার বলি যে আমাদের অবস্থাটা ক্লিয়ার করার জন্য কথাটা আমি বলছি যে আমরা কারো নয়, আমরা আমি না তো সদরে এমপি বলছিলাম। আমি আমার বুকিংয়ে বললাম তো বুকিংটা কেটে গেছে, আসলে বক্সের থেকে বের করেছিল। আপনি এখন নাটোরে আমার যে পঞ্চগড় এক্সপ্রেস নাটোরের টিকিট কয়টা? ওটা আমি বুকিংয়ে বললাম, উনি বের করে দিবে, তারপরে আমি বলি। আপনি কি আপনি খোঁজ খবর রাখেন না কয়টা টিকিট এটা পাওয়া যায়? নাটোরের টিকিট কয়টা? কি দায়িত্ব পালন করছেন আপনি? আর আর ওই কুড়িগ্রাম এক্সপ্রেস এখনই আপনি জানাবেন আপনি কিসের স্টেশন মাস্টার, কি দায়িত্ব পালন করেন আপনি? আপনি খোঁজ খবর রাখেন না আপনি কয়টা টিকিট, নাটোরের টিকিট কয়টা, আপনি খোঁজ খবর রাখেন না? আমি সকল সাংবাদিক ভাইদের সামনে বসছি পথ বিনিময় করার জন্য, আমি তাদের জবাব দিতে পারছি না। আমি মিটিং এ বসে থেকে আমি এই নাটোরের টিকিট আমি বর্ধিত করেছি, আপনি আমার নাটোরের টিকিট আপনার জয়পুরহাট থেকে দিতে হয়, নাটোরের টিকিট পাওয়া যায় না। এই ব্যাপারটা বিস্তারিত আমাকে জানান এক্ষুনি, তাহলে আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা দেবো, আমি মন্ত্রী মহোদয় দিয়ে আপনাকে পানিশমেন্টের ব্যবস্থা করবো। ওই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আমি। এবং স্টেশনে কারা কারা কর্মরত অবস্থায় নেশা করছে এটা তথ্য আমি পেয়েছি, সাংবাদিক ভাই আমাকে বলেছে। সম্পূর্ণ বিস্তারিত আমাকে জানাবেন, কি ঘটনা আমাকে জানাবেন এখনই। জানাবেন, বসে আছি আপনি এখনই জানাবেন আমাকে। জি ঠিক আছে, আমি শেষ করে দিব। সেটা হচ্ছে যে আমি একটু লাইন থেকে হয়ে গেছি, আমি কোনো মন্ত্রীও নয়। আমি তাহলে আবারও রিপিট করি, আমরা সাংবাদিক, আমরা নির্মূল থেকে প্রকৃত ঘটনাকে তুলে আনতে চাই জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, নাটোরবাসীর স্বার্থে, দেশের স্বার্থে। কারণ সাংবাদিকরা এই কারণে ফোর্থ স্টেট বলা হয়, ওই কোন সরকারি কর্মকর্তা প্রশাসনের একটা অংশ, জনপ্রতিনিধিরা তারা উন্নয়নমূলক কাজ করে, সাংবাদিকদের শুধুমাত্র এই বিশেষ সম্মানিত করা হয়েছে এই কারণেই যে তাদের নিরীহ হিসাবে কাজ করবে বেশি। তো আমরা সেই কারণে আমরা বলতে চাই যে আমাদের পেশা থেকে, আমাদের দায়িত্ব থেকে আমরা সরে যেতে চাই। আমরা এত কিছুর পরেও আমরা দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেছি, অতীতে আপনারা জানেন। আমি মঙ্গলের কথা পুনরাবৃত্তি করে আর বলতে চাই না যে কি অবস্থা ইকবাল ভাইকে বিদায় হতে হয়েছে। এখান থেকে নাটোর থেকে আমরা অনুরোধ করে দেখা যায় যে আমাদের রাজশাহীর নিয়েও 2 লাখ টাকা তাকে অনুদান দেন, তাৎক্ষণিক গাড়ি দেন ঢাকা পাঠানোর জন্য, কিন্তু নাটোরের কিন্তু জনপ্রতিনিধিদের
তখনকার যিনি এমপি ছিলেন তার কাছ থেকে 20,000 টাকা বের করতে যায় আমাদের বার্গেনিং করতে হয়েছে, দুলাল তখন সেক্রেটারি। এই যে বাস্তবতা, একজন সাংবাদিক যে জীবনের ঝুঁকি নিয়ে সত্য সংবাদ পরিবেশন করার জন্য নির্যাতনের শিকার হলেন, তার চিকিৎসার জন্য আমরা অনুদানের টাকা জোগাড় করতে পারি না। আমি বিএনপি নেতার কাছ থেকে ঢাকা থেকে 50,000 টাকা জোগাড় করে দিয়েছি, তৎকালীন প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদের কাছ থেকে। হোয়াট ইজ দিস? আমরা কি জনপ্রতিনিধিদের কাছ থেকে এরকম আচরণ আশা করতে পারি? তো যাই হোক, আমরা এটা অতীতের কথা বললাম, এটা কিন্তু এমপি সাহেব শফিকুল ইসলাম শিমুলের সাহেবের সময় না, উনি মারা গেছেন কিছুদিন আগে, আল্লাহ তাকে দীর্ঘায়ু নসিব করুন। আমি শুধু আমাদের অবস্থান আবারও ক্লিয়ার করছি, আমরা কোনো ভয়ের না, আমরা কোনো ব্যক্তির না, আমরা কোনো গোষ্ঠীর না, আমরা আমাদের সাংবাদিকতার স্বাধীনতাটাকে নিশ্চিত করতে চাই। এই জায়গা থেকে আজকে এমপি সাহেবের ঘোষণা দিলেন এবং অন্যান্য নেতাদের কাছে আমাদের একই কথা যে আমরা যদি মিথ্যা সংবাদ পরিবেশন করি তাহলে তো আপনাদের হয়ে আছে কথা বলার, প্রতিবাদ করার, এমনকি সংশ্লিষ্ট বিভাগে বা সরাসরি সেই জায়গাটিতে আপনারা বলতে পারেন, রিপোর্টারকেও বলতে পারেন, সে যদি ব্যবস্থা না নেয়। কিন্তু আপত্তিকর ভাষায় যদি কখনো তাদের সঙ্গে খারাপ আচরণ করেন অথবা হলুদ সাংবাদিক হিসাবে কথা বলেন, সেটা কিন্তু আমাদের জন্য এমন একটি বেদনাবহ অবস্থা তৈরি হবে যে তখন কিন্তু একটা কনফ্রন্টেশন তৈরি হয়ে যাবে। আমরা যে সাংবাদিক সুলভ সম্পর্কটা আপনাদের কাছে রাখতে চাই, তখন আমরা পেশাগত কাজে নিরুৎসাহিত বোধ করি, কেউ নিরাপত্তার কারণে, কেউ ভয়ে, তখন আর প্রকৃত বিষয়টা কিন্তু জনগণের মাথায় আসে না। তো একজন দায়িত্বশীল নেতা হিসেবে সকল নেতৃবৃন্দের কাছে এই আহ্বান থাকবে আপনাদের যে সাংবাদিকদের প্রতিপক্ষ হবেন না, সাংবাদিকরা কারো ব্যক্তি নয়, সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের পেশার দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশা, এই আশ্বাস আমি আপনাদেরকে দিচ্ছি আমাদের পক্ষ থেকে। একই সাথে আপনাদের কাছ থেকে এই প্রত্যাশাগুলো আমরা চাই যে অন্যায়ভাবে কোনো সাংবাদিক কখনোই নিগৃহীত হবে না, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সবার সুস্বাস্থ্য এবং এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। এখানে সমসাময়িক বিষয় নিয়ে সব কথা উঠে এসেছে, নতুন করে কিছু বলার আর নাই। তারপরে আমি ছোট্ট একটা কথা বলি যে আসলে আমার এমপি মহোদয় প্রথমে আমার কথাটা শুনে বিরক্ত হয়ে নেওয়ার পর আমার মনে হয় যে নাটোরে কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, কারণ আসলে আমি চোখে সবসময় অন্ধকার দেখি। বাড়ি থেকে বের হয়ে রাস্তাতে আসি, সেই রাস্তাটা খারাপ। যে বাজারে আসি সেই বাজারের পরিবেশটা খারাপ। বাজার থেকে যে অফিসে আসি সেই অফিসের পরিবেশটা খারাপ। আসলে উন্নয়নটা কোথায় হলো? দিঘিতে গোসল করতে যাই, সেই দিঘিটা খারাপ। বাজারে করতে যাই, বাজারের পরিবেশটা খারাপ। বাজার সাত ভিতর করে কখন সেই চিন্তায় থাকি, আসলে উন্নয়নটা কোথায় হলো? আমি অনেকবার আমার এলাকার কাউন্সিলরকে বলেছিলাম যে মামা অন্ততপক্ষে আমাদের দিঘিটা পরিষ্কার করে দেন, লাল দিঘি। সে দেয়নি। আগে কাউন্সিলরকে বলেছিলাম, সেও দেয়নি। আমাদের এমপি মহোদয় বলেছিল যে আসলে জয়গাড়ি দিঘির আশপাশে একটা পরিবেশ করে দিবেন, তিনিও দেননি। হ্যাঁ, আসলে উন্নয়নটা কোথায় হলে এখন আমরা দেখতে পাচ্ছি না। শুধু একটা রাস্তার কাজ শুরু হয়েছে, তাও কবে শেষ হবে হয়তো আমরা দেখতে পাবো কিনা তাও জানি না। ভাঙাভাঙি শুরু হয়েছে, আবার ঘুরবে কিনা এটাও জানি না। আমি আসলে আমার এমপি মহোদয়ের ছোট্ট একটা জিনিস চাবো যে আমাদের নারদম এবং আমাদের জয়কালীর দিঘি এবং লাল দিঘি এই দুটো দখল মুক্ত করে আমাদেরকে একটু সবুজ নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিন। আর এই জাতীয় কাজগুলোর সাথে আপনার এই স্থানীয় যে জনপ্রতিনিধিগুলো যুক্ত আছেন তাদেরকে আপনি একটু হুঁশিয়ার দিন। আসলে আমি প্রকাশ্যে বলতে পারি আপনার পৌরসভার প্রতিটা জনপ্রতিনিধি অনিয়ম দুর্নীতির সাথে জড়িত কোনো না কোনো ভাবে। নাটোর পৌরসভায় গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। একটা ওয়ারিশন সার্টিফিকেট নিতে গেলে কামরুল ভাইকে দিতে হয় 2000 টাকা ঘুষ। এর থেকে বড় ব্যর্থতার কি আছে? কামরুল ভাই ওয়ারিশন সার্টিফিকেট বিভাগ যদি দেখেন মন্দিরারিতে বাড়ি। হ্যাঁ, আর এছাড়াও মনে করেন যে এই যে গত কয়েকদিন আগে আমার বাসার লাইনটা পরিষ্কারের জন্য আমি যেভাবে ঘুরলাম, লাস্টে মেয়রের কাছে রিকোয়েস্ট করে আমি করে দিলাম ট্যাপ লাইনটা পরিষ্কার। আর কয়েকবার ঘোরার পর কাউন্সিলরকে বলার পর হলো না। কাউন্সিলরকে বললাম, কাউন্সিলরকে বলে দিল এইভাবে মেম্বারের কথাই ওয়াজটা হয় না, অনেক নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলে আসতে হবে।
তা আসলে পরিষ্কারটা কোথায় হলো? আপনি এত কিছু করছেন আমাদের জন্য, নাটোরবাসীর জন্য আপনি এত কিছু করছেন, দিন রাত করোনার মধ্যে দেখেছি, অনেক সময় আমি নিজেও ভয় পেয়েছি ওই রোগীর কাছে যাওয়ার জন্য, কিন্তু আপনি ছুটে গেছেন আমাদেরকে বাঁচানোর জন্য। যে মানুষটা নিজের জীবন ছেড়ে দিয়েছে আমাদেরকে বাঁচানোর জন্য এত কিছু করতে, আর আমরা শুধুমাত্র সেই মানুষটার দুর্নাম, দুর্নীতি নিয়ে তুলে ধরে মানে সবসময় ব্যস্ত আছে যে শিমুল এই করলো, শিমুল এই করলো, শিমুল এই করলো, মানে শিমুল যে ভালো কাজগুলো করছে সেগুলো কিন্তু আমরা এগুলো বলতেছি না। আমি চাই যে আপনি আসলে ছোটখাটো কিছু জিনিস পরিষ্কার করে দেন, দেখেন যে অনেকেই আপনার ভালো কাজগুলো প্রকাশ্যে তুলে নিয়ে আসবে। আমি চাই যে আমার অন্তত পৌরসভা এলাকার জনপ্রতিনিধিকে আপনি একটু সতর্ক করে দেন যে কাজগুলো, এই অন্যায় কাজগুলো আপনি করেন না। লাল দিঘিটা ভরা হতে আজকে অর্ধেক হয়ে গেছে, কিন্তু আমার ওই এলাকার জনপ্রতিনিধি উনি দেখেও দেখেন না, কারণ তিনি ভোট পাবে না ওটা ঠিক করতে গেলে। আমি তাকে একাধিকবার বলেছি যে মামা দেখে যে দখল হয়ে গেল, মামা আমি কি করবো? আসলে এই বিষয়গুলো একটু দেখেন, জনপ্রতিনিধিকে বলেন যে তোমরা সঠিক কাজটা করো, তোমরা সঠিক কাজটা করো, তোমাদেরকে অন্যায় করতে বলতেছি না, কাউকে তুলে দিতে বলতেছি না, যে জায়গা যেটুকু আছে সেটুকু করে দাও। আসলে আমি মনে অনেক বেশি খারাপ বলে ফেললাম, আমার কপালে আরো দুঃখ আছে, তাই সকলকে ধন্যবাদ। আচ্ছা, এই ব্যাপারে আমি আমার ভাই কারেন্ট মেয়র কই, কারেন্ট মেয়র মাসুদ সাহেব, না এই বিষয়গুলো আমার কমিশনার সাহেব রয়েছেন। হ্যাঁ ধন্যবাদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পিকে যে কথাগুলো বলার জন্য। প্রথমে সে বলেছে যে লাল দিঘি কালীবাড়ি দিঘি দখল হয়ে যাচ্ছে, এটা কাউন্সিলর সাহেবকে বলেও কিছু হচ্ছে না। আসলে এখানে যারা আমার সাংবাদিক ভাইরা আছেন বা আমার এমপি মহোদয় আছেন তাদের কাছেই আমার প্রশ্ন যে আসলে কি ওখানে কাউন্সিলর কিছু করার আছে? মালিক হচ্ছে ডিসি, দখল করতেছে পাবলিক, পৌরসভার তো এটা দায়িত্বের মধ্যে পড়ে, ওই ক্ষমতাটা তো আমাকে দেয়নি। উত্তর দিতে হবে, ওই ক্ষমতা কাউন্সিলরের নাই, মেয়র সাহেবেরও নাই, আছে কার? ডিসি সাহেবের। দখল মুক্ত করতে হলে জেলা প্রশাসকের লাগবে, কারণ যেহেতু ওইটা সরাসরি জেলা প্রশাসকেরই জায়গা, ওইটা আমাদের কোনো কিছু করার নেই। দ্বিতীয় একটা কথা বলছে যে পানি ওই লাইন পরিষ্কারের ব্যাপারে, আসলে প্রত্যেকটাই নিয়মের মধ্যে করা হয়, প্রতিটা জিনিসই নিয়ম আছে। আমার যদি পৌরসভার পানির লাইন থেকে বাসায়, তাহলে আমাদেরকে দরখাস্ত করতে হয় যে আমার পানির লাইনে আয়রন পড়ে গেছে, এটা পরিষ্কার করে দেওয়া হবে। এটা নিয়ম সবার জন্য, আমার জন্য দাও, আমার সাংবাদিক ভাইয়ের জন্য দাও, একজন ব্যবসায়ীর জন্য দাও, প্রতিটা মানুষের জন্য। হয়তো আমার সাংবাদিক সাহেব হয়তো দরখাস্ত করে না, কত করে টাকা দিতে হয় আমি বলি হয়তো বা সাংবাদিক সাহেব দরখাস্ত করে না, সাংবাদিক সাহেব তো অবৈধভাবে টাকা দিয়ে করে, সে তো আমাদের না জানলে তো এটা হবে না। বলতে হবে তো আমাকে টাকা নিয়ে, 1500 টাকা নিতে বলতে হবে অমুকে টাকা নিয়ে করতেছে। আমাকে যখন বলছে আমি বলছি তুমি ব্যবসায় বরাবর দরখাস্ত করবো, এটা নিয়ম। তারপরে আমরা ওখান থেকে লেবার পাঠাই দেবো, পরিষ্কার করবো, এটাই হচ্ছে নিয়ম, দরখাস্ত করতে হয়। তো যাই হোক আমার সাংবাদিক সাহেব কি করছে, দরখাস্ত করছে টাকা দিয়ে করছে, এটা আমাদের কিন্তু বলে না। যদি দরখাস্ত দিত তাহলে অবশ্যই আমরা লোক পাঠাইতে করে দিতাম। এই বিষয়টা যেটা বললো, আমি তোমাদের অনুরোধ করি, তোমাদের কাউন্সিলর আসলো মেয়র সাহেবের সঙ্গে বসে থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। মেয়র সাহেব ঢাকা গিয়েছে, তাহলে আমি মেয়র সাহেবকে আমি ফোন দিলাম। বলছে ওয়ারিশাল সার্টিফিকেটের ব্যাপারে যেটা বলছে, ওয়ারিশাল সার্টিফিকেট 2500 টাকা করে নিচ্ছে, 2000 টাকা। এটা কি তোমাদের সরকারি ফি দিতে হবে? ওয়ারিশাল সার্টিফিকেটের সরকারি ফি 300 টাকা। হ্যাঁ রাইট, এখানে আমি সাক্ষী রাখছি, এটাই সঠিক 300 টাকা। সরকারি পরিচয়দার হাতে আমি এখানে কথা আছে, একটা ওয়ারিশাল সার্টিফিকেট নিতে হলে 15 থেকে 20 দিন সময় লাগে, এটা তদন্ত সাপেক্ষে দেওয়া হয়। কেউ যদি মনে করেন অনৈতিক কাজের সাথে জড়িত, আমি 5 দিনের মধ্যে নিব, 2 দিনের মধ্যে নিব, ও তাকে তখন বলে যে আমি 2 দিনের মধ্যে নিব, ও কি করে হয়তো 2500 টাকা নিতে 5000 টাকা নিতে পারে। তার সাথে আমরা টাকা দিলে 2 দিনে হয়ে যায়, টাকা দিলে 2 দিনে হয়ে যায়। এই কথাটা যে কথাটা কমিশনার বলছে, এটার সঙ্গে পৌরসভার কাউন্সিলর কোনো জড়িত না, এটা কাউন্সিলর জড়িত না, এটা মেয়র সাহেবের কাছে বলতে হবে। মেয়র সাহেব যে এই অবৈধ কর্মকর্তা রয়েছে যারা একসাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আপনারা অনুরোধ করব, আমার কাছে একটি কপি, কে কোন জায়গায় কোন সময় নিয়েছে কোন ব্যক্তি, আমার কাছে একটি দরখাস্ত দিন, আমি তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। টেন্ডারের বাইরে দুটো ঘর করতেছে, ওনার
ওখানটার মধ্যে এটা কি তুমি বলো দেখো ওইটাও কিন্তু আমাদের পৌরসভার জায়গার মধ্যে না। আমাদের কোনো লিখিত প্রমাণ দিতে পারবে না। এখানে সবার সামনে বললাম যে পৌরসভার মেয়র কোনো অনুমতি দিয়েছে। বাহাদুর শাহ মার্কেটে যে দুটো দোকান হচ্ছে সেটা আমাদের পৌরসভার জায়গার মধ্যে না। যে কথাটা আপনি বলেছেন যে দখলবাজি হচ্ছে গোটা দিঘির আশপাশে, সেটা দিঘিরই জায়গা। আমরা বলেছি কিন্তু এটা আমাদের জায়গা না। আমি তো বারবার বলতেছি আমার জায়গায় হলে, পৌরসভার জায়গা হলে এত বড় ক্ষমতা কারণে দলকে দখল করে, কিন্তু যখন ডিসি সাহেবের জায়গা দখল করে সেটা আমি বলতে চাই। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে প্রশ্নটা বলছে সেটা কি আমি একটা উত্তর দিই ভাই উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। তার কি নিজের জায়গা ওটা, তার বাড়িটা আমরা আপনার শেষ হচ্ছে মহোদয় বলতে চাই যে কথাগুলো এখানে উঠে এসেছে, খুব সুন্দর বলতে ভাই যে আমাদের বাইপাসের সঙ্গে শহর থেকে একটা লিংক রোড, একটা রাস্তা দরকার। সেটা আমরা 2013 সালে আমরা নাটোর পৌরসভা থেকে, নাটোর পৌরসভার মেয়র সহ তৎকালীন মেয়র এবং আমরা যারা কাউন্সিলর ছিলাম, এখানে মোস্তারুল আলম আছে, আমার সেই সভাপতি বন্ধু, আমার কান্না আপা আছে, আমার আয়শা আপা আছে, সবাই মিলে আমাদের মেয়র সহ প্রাক্তন মেয়ররা, যত মেয়র ছিল প্রাক্তন মেয়র সবাইকে ডেকে নিয়ে আমরা একটা নাটোর পৌরসভার মাস্টার প্ল্যান করা। সেই মাস্টার প্ল্যানে ড্রেনেজ ব্যবস্থা কিভাবে হবে, আমাদের চিতলদারি ব্রিজ থেকে শুরু করে যতগুলো আমাদের খাল আছে, প্রতিটা খাল আমাদের খুশিখালি জলা প্রতিটা আমাদের দেওয়া আছে। আর যে রাস্তার কথাটা বলছে চাউলপট্টি থেকে, ইসলামের সামনে চাউলপট্টি থেকে সোজা বাইপাস নদী পার হয়ে আমাদের আওয়ামী লীগ অফিস অস্থায়ী কার্যালয়ের পাশ দিয়ে রাস্তাটা দেওয়া আছে। সেই জন্য এমপি সাহেবকে অনুরোধ করবো, যেহেতু আমাদের মেয়র সাহেব নাই নাটোরে, যখন মেয়র সাহেব আসবে এমপি সাহেব বসে মেয়র সাহেবের যদি মাস্টার প্ল্যানটা দেখা হয় তাহলে অবশ্যই সুন্দর নাটোর বানানো যাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই উত্তরটা আমি বলি আর ওই মাস্টার প্ল্যানের যে কাগজটি করা হয়েছে এস্টিমেট সহ যে কাগজটি, এই কাগজটা আমার কাছে দিবেন। আমি এটা দ্রুত বাস্তবায়ন কিভাবে করা যায়, এখানে করতে গেলে দুই পাশে জায়গা অনেকে দখল করে রাখছে, জায়গা ছাড়বে তো তখন। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানছি, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার মুক্ত ভাই বলেছেন যে কথাটি, সেই কথাটাই আমি উত্তর দিতে চাই যে আজকে পৌরসভার এই নাটোরে যে 5.8 কিলোমিটার রাস্তা শহরের মধ্যে দিয়ে, এই রাস্তার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। এই মাঝখানের জন্য প্রায় 32 লক্ষ টাকা, 32 কোটি টাকা নিয়ে আসা হয়েছে, ফান্ড নিয়ে এসেছি। হঠাৎ করে এক ব্যক্তি হাইকোর্টে মামলা করেছে, 38 কোটি টাকা নিয়ে এসেছি। পরবর্তীতে বহু কষ্ট করে ওই 58 কোটি টাকা বাদ দিয়ে আরো 38 কোটি টাকা এই শহর সুন্দর করার লক্ষ্যে মাঝখানে গোল চত্বরের মতো ব্যবস্থা, আমি অত বড় গোল চত্বর হবে না, যত জায়গায় সংকলন মোটামুটি গোল চত্বর হবে সেই ব্যবস্থা আমি করেছি। কিন্তু এখানে হাইকোর্টে এই গাগাখালী বাবু ভাই নামে একজন, সে হাইকোর্টে মামলা করেছে। আমি ডিসি সাহেবের সঙ্গে বসে, সড়ক জনপদ এক্সটেনশনকে বসে, আমার এডিসি আলকে বসে সবকিছু কমপ্লিট করে ওইখানে সব ঠিকঠাক করে ইতিমধ্যে আমরা টাকা দিতে শুরু করেছি। আমি কিন্তু এর পিছনে লেগে আছি, কিন্তু হাইকোর্টে যদি মামলা করে তাহলে কিন্তু কেউ প্রশাসনের কর্মকর্তারা কিন্তু সেখানে সেটা নিয়ে এগোয় না, নিষেধাজ্ঞা নাই, কিন্তু ভয় পেয়েছে। পরে পরবর্তীতে আমি খণ্ডন করেছি। তবে একটি বিষয় এইখানে কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে, আপনারা খালি বলবেন কিন্তু আপনার লিখনের মাধ্যমে এটা ফুটিয়ে তুলেন আপনার জনগণের। ভাই এটা আমি বলতে গেলে অনেক কথা বলার আগে আমার বক্তব্যে বলছি, আমি বাবু ভাই শেষ করুন, আমি ক্লিয়ার করছি আপনাদেরকে। আসলে 2 ঘন্টা একটা আলোচনা সভা চলা উচিত নয়, তারপরে আমি নৈতিক ঘটাতে চাই না, খুব সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে সারা করব। সব কথা বলা হয়ে গেছে। শিবুলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ গতি চাই, নারদ নদের যে খনন কার্য সহ যে ওয়ার্ডের নির্মাণ কাজ এখানে গতি চাই। নাটোরের প্রাণের দাবি কৃষি বিশ্ববিদ্যালয়, কিন্তু যেন নাটোর সদরেই থাকে, অন্য কোনো উপজেলায় যেন এটা আমাদের যেন হাত ছাড়া না হয়। এটি আমাদের অনেক কিছু প্রাণের দাবি। আর ইকোনমিক জোন যেটি নাটোরে প্রস্তাবিত ছিল
সেটা যেন ত্বরান্বিত হয় সেই বিষয়ে আমি বলতে চাই, শিমুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি। সুগার মিলের দণ্ডদশা যে কোনো সময় এতে মৃত্যু ঘন্টা বাঁচতে পারে, এটি যেন না হয়। নাটোরের ঐতিহ্য কিন্তু এটাকে বাঁচাতে হবে, বাঁচাতে এর কোনো বিকল্প নাই এবং ডাইভার্সিফিকেশনে যেতে হবে। এর জন্য আমার কাছে মনে হয় যে একটা অপার সম্ভাবনাময় খাত হতে পারে নাটোর সুগার মিলের ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে, সেটি হচ্ছে অ্যালোভেরা। সারা দেশের মধ্যে এত হিউজ পরিমাণ অ্যালোভেরা কিন্তু ভেষজ পল্লীতে যেটা আমরা প্রডিউস করে থাকি, এই অ্যালোভেরার জুস কো-প্রোডাকশনে আমার মনে হয় যে যাওয়া যেতে পারে। এই বিষয়ে একটা নীতিমালা বা পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। আর 100 বেডের জনবল কাঠামো, অনেক বক্তা যেটি বলেছেন, আমি কিন্তু 100 বেডের জনবল কাঠামো নাটোর সদর হাসপাতালে চাই না। আমি চাই 250 বেডের জনবল কাঠামো অবিলম্বে যাতে এই ব্যবস্থাটা করা যায়। এবং নলডাঙ্গার প্রস্তাবিত যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু সম্মানিত সংসদ সদস্য মহোদয় উদ্বোধন করেছেন, কিন্তু সেখানে জনবল নেই। 50 বেডের যে জনবল, এই বিষয়ে আমি জানি। সিট কটা? এসি চেয়ার, দুইটা চেয়ার আছে খালি। শোভন কটা আছে? শোভন 30টা। আর এসি কেবিন। এটা অনলাইন না আপনার এমনি লোকাল? কোনটা কাউন্টার, কোনটা অনলাইন? আমি তো এটা আরো কম ছিল, আমি তো বর্ধিত করেছি। এই বর্তমানে এই অবস্থা না? আচ্ছা দ্রুত যান। আর এক মিনিট ভাই, আপনার কথা শুনেন না ভাই, প্লিজ ভাইজান কথা শুনতে হবে। হ্যাঁ এসি চেয়ার শুনছেন তো আপনারা সবাই? এসি চেয়ার আছে 5টা, তার মধ্যে অনলাইন আছে 2টা, 3টা হচ্ছে কাউন্টার। কাউন্টার 3টা। শোভন শোভন 15টা 15টা। লালমনি এক্সপ্রেস। ঠিক আছে, থ্যাংক ইউ। পঞ্চগড় 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 পঞ্চগড়ে এসি চেয়ার 5টা, আপনার এসি কেবিন আছে 4টা, আর শোভন আছে 40টা। 20টা কাউন্টার, 20টা অনলাইন। আপনি দ্রুত আমাকে কালকে সকালে শীটটা পৌঁছায় দেবেন, একটা কম্পিউটার কম্পোজার শীট আমার কাছে পৌঁছে দেবেন। আমি পরশুদিন ঢাকা যাব, ঢাকায় গিয়ে আমি ব্যবস্থা দেব, আপনি এটা দ্রুত আমার কাছে পৌঁছে দেবেন। জি থ্যাংক ইউ। এই যে অনেক সময় অনেক কথা বলি, কিন্তু এটা একটু পরিষ্কার হয়ে গেল যে 15টা এইখানে, 15টা অনলাইন। হ্যাঁ আরো ট্রেন আছে, যেটা তো ঢাকা ট্রেন। আরো ট্রেন বলছে, কিন্তু আমি আমার ডাইরেক্ট ঢাকা, এখান থেকে ডাইরেক্ট ঢাকা যেটা খুলনা যায়, দুটো যান তো এখান থেকে ঢাকা ট্রেন, খুলনা ট্রেনের তো বরাদ্দ নাই। না না, ঢাকা ট্রেনের বন্ধ তো বেশি। সবাই যদি শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আপনি শ্বশুর বাড়ি যাবেন তাও তো মুশকিল। এখন আপনি ঢাকা যাওয়ার কথা বলছেন, একজন বলছেন খুলনা, তাহলে তো মুশকিল। আমি ঢাকার সঙ্গে কথা বলছি। পাবলিক তো পায় না। পরে মারবো ইন্ট্রো। 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। আমাদের কিন্তু অনেক পুরনো ঐতিহ্য ছিল, বিভাগীয় শহর ছিল কিন্তু চাঁদপুরে। তারপরে সবকিছুই কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। রেজা ভাই যে কথাটি বলেছেন, উপকেন্দ্র ছিল, ক্যাবিনেটের মিটিং হওয়ার কথা ছিল, এই মিটিংগুলো হয় না।
যাই হোক, এই যে আমাদের যে গণভবনের একটা গেট, এই গেট কিন্তু মাস্টারপিস। সারা ওয়ার্ল্ডের মধ্যে এই রকমের স্থাপনা, এই রকমের গেট আপনি কোথায় পাবেন? রানী ভবানী রাজবাড়ি এত সুদৃশ্য চত্বর আপনি কোথায় পাবেন? কিন্তু এগুলোর এখন জৈব দশা, জরাজীর্ণ অবস্থা। 100 বছর, 200 বছর, 300 বছরের গাছগুলো মাটি উপরে কিন্তু দিঘির মধ্যে পড়ে যাচ্ছে। এগুলোকে বাঁচাতে হবে। রানী ভবানীর যে রাজবাড়ি ছিল সেটা কিন্তু মাটির নিচে দেবে আছে, সেটা সংস্কার হওয়া দরকার। এই বিষয়গুলো আমার মনে হয় যে অপার সম্ভাবনাময় পর্যটনের একটা খাত ছিল নাটোর শহর। দুটো দিঘি, জয়কালী দিঘি, লাল দিঘি এবং নারদ নদী, এই শহরের মধ্যে প্রবাহমান এই যে স্রোতধারা, এটা কোন শহরে পাবেন? আমাদের শহরে ছিল, আমরা কাজে লাগাতে পারলাম না। তো যাই হোক, এই বিষয়ে আমার মনে হয় যে পর্যটন খাত নিয়ে মনে হয় যে কাজ করার সুযোগ বা সম্ভাবনা সবটাই হয়ে গেছে। এই বিষয়গুলো বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আর 3টি স্থাপনা, তথ্য অফিস, আধুনিক তথ্য অফিসের কমপ্লেক্স যেটি প্রস্তাবিত নাটোরের জন্য, এবং আরেক ভাই বলে গেছেন যে শিশু একাডেমির কমপ্লেক্স এবং শিল্পকলা একাডেমির কমপ্লেক্স, এই 3টে কমপ্লেক্স নাটোরে হওয়া বেশি জরুরি, প্রয়োজন, এবং নাটোরের জন্য কিন্তু বরাদ্দ রয়ে গেছে। এই বিষয়ে আমার মনে হয় যে শিমুল ভাই কাজ করতে পারেন। আর সর্বোপরি তার প্রতি অনুরোধ যে ডেল্টা প্ল্যান 100 বছরের এই সরকারের প্রণীত যে পরিকল্পনা, 100 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই পরিকল্পনার আওতায় যেন নাটোরের চলন বিল এবং হালদি বিলকে যাতে অন্তর্ভুক্ত করা হয় এবং এটি যেন এই সুযোগ যেন আমরা হাতছাড়া না হয়, সেই বিষয়ে আমার প্রত্যাশা থাকলো শিমুল ভাইয়ের কাছে। আর রাজনৈতিক যে অস্থিরতা, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়টা আমি বলতে চাই যে শিমুল ভাই একদম তৃণমূল থেকে উঠে আসা, সকলের প্রিয়। উনি কি পান নাই? ছাত্র লীগ করেছেন, ছাত্র দল, ছাত্র যুবলীগ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন, খুব অল্প বয়সে উনি আইন প্রণেতা হয়েছেন। আমার মনে হয় যে আমাদের জন্য উদাহরণ রয়ে গেছে যে খায়রুজ্জামান লিটন ভাই, উনি কিন্তু সংসদ সদস্য হননি, কিন্তু উনি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত, সবচেয়ে সম্মানিত প্রেসিডিয়াম এর সদস্য নির্বাচিত হয়েছেন। আমার মনে হয় যে ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় উনি কিন্তু আইন প্রণেতা। নাটোরের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, এটার অভিভাবক ভূমিকা আমার মনে হয় যে শিমুল ভাই পালন করতে পারেন, তাহলে এই নাটোরের উন্নয়ন গতি ত্বরান্বিত হবে। ধন্যবাদ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আমার বাবুল ভাইকে। আমি আর অ্যাড্রেস করছি না, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কথা শোনার জন্য। অল্প পথে শেষ করে আপনাদের খালি কথার উত্তরগুলো আমি দেব। আমার প্রিয় নাটোর প্রেস ক্লাব এবং ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল আমার প্রিয় শ্রদ্ধেয়, আমার প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, ইলেকট্রনিক্স মিডিয়া প্রিয় সাংবাদিক ভাইরা, আমার সঙ্গে আগত আমার নাটোর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ উপজেলা আওয়ামী লীগ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ সহ আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত সকল নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সবাইকে জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ভাইদের নমস্কার। আমি প্রথমেই বলেছি যে আজকে আমার আপনাদের সঙ্গে মত বিনিময় সভা, ঈদের শুভেচ্ছা বিনিময় সভা এবং উন্নয়ন ভাবনা নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড কি আপনাদের পরামর্শ, সুপরামর্শ নেওয়ার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। কিন্তু এখানে আপনারা অনেকে প্রশ্ন করে বসেছেন, অনেকে অনেক কথা বলেছেন। আমি সর্বপ্রথমে একটি কথা বলতে চাই। আমি যখন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, তার আগে করতাম ছাত্রলীগ, ছাত্রলীগ থেকে যুবলীগের সাধারণ সম্পাদক 9টি বছর পালন করেছি। তারপরে উপজেলা চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানিয়েছেন, আমাকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরবর্তীতে বানিয়েছেন, সংসদ সদস্য মনোনয়ন দিয়েছেন, তৃতীয় দাবি সংসদ সদস্য মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের বিবেকের কাছে আমি একটি প্রশ্ন রাখবো, আপনারা সঠিকটা সঠিক বলবেন, মিথ্যাটা অবশ্যই আপনারা বলতে হবে যে না, এই কথাটা সঠিক নয়। আমার জ্ঞান তো আমি কোনোদিন কোনো সময় কোন সাংবাদিক ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করি নাই, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, কোন সাংবাদিক ভাইদের সঙ্গে খারাপ আচরণ করি নাই। যখন যে জিনিস আপনারা আমার কাছে বলেছেন
আমার সাধ্যের মধ্যে থেকে আমি সেই কাজটি করতে পেরেছি বলে আমি মনে করি। যখন যে জিনিস দাবি করেছেন আমি আপনাদের সঙ্গে পরামর্শ করে সেই দাবিটি পূরণ করার জন্য চেষ্টা করেছি। কতটা পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করে গিয়েছি। আসি মূল কথায়। আমার অনেক সাংবাদিক ভাইরা বলেছে যে বর্তমান প্রেক্ষাপটে এরকম নাটক ছিল না। আমি আপনাদের কাছেই প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি, আপনাদের কাছে ব্যাক করে দিচ্ছি যে 8টি বছর আমি দায়িত্ব পালন করেছি এই সংসদ সদস্য হিসাবে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 2-1টি বিশৃঙ্খলা ছাড়া নাটোরে কোনো ধরনের কোনো ঘটনা নাটোরে ঘটেছে কিনা? কোন চাঁদাবাজি এভাবে কেউ করতে পেরেছে কিনা? কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পেরেছে কিনা? কেউ কোনো নৈরাজ্য জায়গা জমি দখল করতে পেরেছে কিনা? কোন অফিস আদালত দখল দায়িত্ব করেছে কিনা? আমার জ্ঞান তো সেটা জানা নেই। আপনারা যেহেতু প্রশ্ন করেছেন, যেহেতু নাটোরের সর্বোচ্চ সকল 2 নাটোর প্রেস ক্লাব এবং ইউনাইটেড প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা এই প্রশ্ন করছেন উত্তর না দিলে এটা খারাপ হবে। এই কথা আমার উত্তর কিছুটা হলেও উত্তর দিতে হচ্ছে। আমি চাই না আমার দলের কোনো ক্ষতি হোক। আমি আমার দায়িত্ব যখন পেয়েছি তখন থেকে জীবনে কোনদিন দলের সঙ্গে বেইমানি করি নাই, বিশ্বাসঘাতকতা করি নাই, কারো সম্পর্কে কটূক্তি করি নাই। একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু মিথ্যাচার করে অন্যায় ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আমাদের দলের হাইকমান্ডে কম্পিউটার কম্পোজ করে মিথ্যা কথা সাজিয়ে গুজিয়ে, যেহেতু আমি কারো সম্পর্কে গীবত গাই না, কারো সম্পর্কে কারো কাছে কোনো ধরনের বিচার দিই না, এটা কিন্তু আমি কোনো সময় করি না। আপনারা দেখবেন কোনো মাউথ পিসে কোনো জায়গায় কারো সম্পর্কে গীবত গাই নাই। 2টি সাংবাদিক প্রশ্ন করে উত্তর না দিলেই নয়, সেটা আমার করতে হয়েছে, সেটা বলতে হয়েছে। তারপরে কিন্তু আমি পদক্ষেপে কারো গীবত গাই না। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পছন্দ করে না যে একে অপরের বিরুদ্ধে গীবত গায়, সে কোনোদিনই বেহেশতে যাবে না। আমাদের ইসলাম ধর্মে রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা যারা মুসলমান আমরা নামাজ পড়ব, কিন্তু সাইনবোর্ড নিয়ে নামাজ নাই, সাইনবোর্ড নিয়ে বসে আছেন, মিথ্যাচার করছেন, গীবত করছেন, আপনার নামাজই কবুল হবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যারা গীবতকারী আর নামাজ কবুল হয় না। এখান থেকে বেরিয়ে আসো। আজকে 2 মাসে আপনারা বলছেন যে এই 20 তারিখের পর থেকে নাটক যা শুরু হয়েছে, আপনারা সাংবাদিক ভাই বলেছেন এইখান থেকে পরিত্রাণ চান। এটা তো আমি ছিলামই না। আপনারা দেখেছেন আমার সমর্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদের উপর অন্যায় অত্যাচার করা হয়েছে, এই নাটকে দখলদারিত্ব করা হয়েছে, সমস্ত অফিস আদালত বিভিন্ন জায়গায় সম্বোধনার নামে দখল করা হয়েছে, অন্যায়ভাবে নিয়ম বহির্ভূত কমিটি করা হচ্ছে। এটা তো কারো শিষ্টাচারের মধ্যে পড়ে না। ওই আমি দেখলাম না তো একটা সাংবাদিক ভাই এই ব্যাপারে লেখালেখি করতে, একটাও তো লিখলেন না, একজন তো লিখলেন না। কারণটা কি? সত্য সত্যই হবে, সত্যই থাকবে। মিথ্যাকে সত্যতে ঢেকে রাখা যায় না, আবার সত্যকে মিথ্যাতে ঢেকে রাখা যায় না। এইটা যদি আপনারা এর সমাধান এর আগেই হয়ে যেত যদি আপনারা সঠিক জিনিস লিখতেন। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি কোনো ধরনের কোনো অন্যায় কাজ করে থাকি, আপনারা দেখুন আমি জীবনে কোনোদিন প্রতিবাদ করব না। কিন্তু যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আপনারা লিখবেন না, আপনারা বলবেন যে সমাধান করেন, তাহলে কিভাবে সম্ভব? সত্য জিনিসটি উদ্ঘাটন করতে হবে এবং জনসম্পর্কে এবং সকল জনগণের জানতে হবে আসলে সত্য ঘটনাটা কি। আপনারা যদি লিখেন তাহলে সত্য জিনিস জানতে পারবে সকলে। আমি কিন্তু আজকে কয়েকদিন আগে আমি আমার সজাগ টেলিভিশন
সৌদি টেলিভিশনে আমার ভাইরা গিয়েছিলেন সাক্ষাৎকার দেওয়ার জন্য, আমি সেখানে বলেছি আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারো সম্পর্কে গিবত করবো না। কিন্তু অনেক সময় অনেক সাংবাদিক ভাই প্রশ্ন বিভিন্ন নাটরে অলরেডি ভিউয়ার হয়েছে। আমার এই কথাটি ভিউয়ার প্রায় 2.5 লক্ষ ভিউয়ার হয়েছে, 2.5 লক্ষ মানুষ এই আমার এই কথাগুলো শুনেছে, দেখেছে। সেখানে কিন্তু অনেকে প্রশ্ন করেছে, আমি কিন্তু তারপরেও আমি কিন্তু কারো সম্পর্কে গিবত গাই নাই। আমি কিন্তু চেষ্টা করি যে কোনো সময় গিবত আমি গাইব না, আমার যেটা গিবত গাওয়া না লাগে। কিন্তু এমন এমন কথা আমার দলের মধ্যে থেকে কথা বলছে, এটা বিএনপি জামাত করবে আমার প্রতিপক্ষ দল, এটা মেনে নেওয়া যায়, এটা মেনে নেব, আমরা বলবো। কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র কোনো সময় দলের মধ্যে থাকা লুকিয়ে থাকা তারা কোনোদিন দলের বিপক্ষে মিথ্যাচার করতে পারে না। কোন এমপির বিরুদ্ধে কোন আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগ করে থাকে, কোন এমপির বিরুদ্ধে বাইরে গিয়ে কথা বলতে পারবে না। কেউ অন্যায় করবে না সেটা বলছি না। এমপি আমি সেগুলো অন্যায় করতে পারি, মন্ত্রী অন্যায় করতে পারে, আওয়ামী লীগের নেতা কর্মীরা অন্যায় করতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু এটা পার্টি ফর্মে আলাপ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইটাই হচ্ছে আমাদের গণতন্ত্র রয়েছে, এটাই আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, আমরা করতে পারি। কিন্তু আপনি একটি জায়গায় রয়েছেন, পৌরসভা চেয়ারম্যান রয়েছেন, উপজেলা চেয়ারম্যান রয়েছেন, ভোটের আমাদের স্বপ্ন দেখছেন এমপি। হ্যাঁ, এমপি দেখার স্বপ্ন সবাই রয়েছে, আপনার অবশ্যই দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী ডিসাইড করবে কে নৌকা প্রতীক পাবে না পাবে, তাকে চূড়ান্ত দেওয়ার মালিক হচ্ছে বর্তমান সরকার মাননীয় সফল প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জগতী শেখ হাসিনা। আমি আপনাদের কাছে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন নেতা কি করছে না করছে সমস্ত তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন যে কে কোন পদে যাবে, কে কোন জনপ্রতিনিধি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেইটাই করবেন সেইটা আমরা মেনে নেব, আমাদের কোনো মধ্যে কোনো ভেদাভেদ আমার মধ্যে নেই। মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন সীমন্ত বলে এখন এমপি ছেড়ে দিতে হবে, আমি এক্ষুনি এমপি ছেড়ে দেবো। তাই বলে আমি দল করা বাদ দিয়ে দেবো? কোনোদিনই না, দল আমি করবই। যদি আমার জীবন থাকবে বঙ্গবন্ধু আদর্শের এই রাজনীতি করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে একটি ভালো জায়গা দেন, তাহলে আপনার কেন কষ্ট হবে? আমি তো কষ্ট পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক কথায় আমি, আপনারা দেখেছেন সেই দিন আপনারা অনেক সাংবাদিকরা কেঁদেছেন, না ধরে মানুষ কাঁদতে কাঁদতে কারাগারে এই সংগ্রাম গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে কাঁদতে কাঁদতে মানুষ পালিয়ে গেছে। 60 থেকে 70,000 মানুষ কাঁদতে কাঁদতে বেড়ে চলে গেছে মারতে মাঠের বাইরে। আমি কিন্তু সেই সময় একটু মন খারাপ আমার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দলের সর্বেসর্বা, তিনি যেইটা করবেন সেইটাই আমরা মেনে নিই, সেইটা মেনে না বাধ্য এবং মেনে নেব। নেত্রী যেটা করবেন সেটার সঙ্গে আমরা রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমার কাছে বলার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দেরি করি নাই, আমি বলি এটাই চূড়ান্ত। তখন নেতৃবৃন্দ বলেছে যে হাউস কিন্তু তোমার কন্ট্রোল করতে হবে, কিন্তু হাউসে কিন্তু মানুষ শিমুল করছে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আগে এসে মাইকটি ধরেছি, নাহলে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সমস্ত দায়িত্ব আমার উপর আসবে। তবে আমার বিশ্বাস যে আমার দলের নেতা কর্মীর কাছে আমি একটি কথা বলি, যারা আমাকে ভালোবাসবে একজন ব্যক্তিও তার বিরুদ্ধে যাওয়ান করবে না এবং একটি দুই শব্দ করবে না। আপনারা সবাই লক্ষ্য করে দেখেছেন, আমি যখন আমার দায়িত্ব প্রত্যাহার করে নিলাম, সাধারণ সম্পাদক পদ প্রত্যাহার করে নিলাম, টোটাল মাস সাইলেন্ট হয়ে গেল, একটা দুই শব্দ হয় নাই, একটা করদানি নাই। আপনারা কিন্তু লক্ষ্য করে দেখেছেন, আপনি অনেক সাংবাদিক ভাইরা কেটে কেটে বেরিয়ে এসেছেন, আওয়ামী লীগ নেতা করে কাঁদতে কাঁদতে বেরিয়েছেন, দেখেছেন আপনারা। কিন্তু আমি আমার মন দিয়ে আমি ঠিক রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ভালো করে করেছেন সেটা করেছেন, আমার এর কোনো দুঃখ নেই। আজকে দেখুন এই 2 মাসে বলতে দ্বিধা নেই, যেহেতু আপনারা প্রশ্ন করছেন, আমার উত্তর না দিলে এটা ঠিক
হবে না, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে না। পরে বললেন যে শিমুল ভাই উত্তরটা দিল না। এই 2 মাসে বিএনপির সেই আমার শ্রদ্ধেয় ভাই তিনি এসে কিন্তু অনেক কথা বলেছেন, আওয়ামী লীগ সম্পর্কে কথা বলেছেন, আমার সম্পর্কে কথা বলেছেন। আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু যে কর্মকাণ্ড তিনি চালিয়েছেন, যে কথা তিনি বলেছেন, আমি কিন্তু তার বিরুদ্ধেই কথা বলবো, এটাই স্বাভাবিক। আমার প্রতিপক্ষ বিএনপি বা জামাত হতে পারে, কিন্তু আমার দল আওয়ামী লীগ আমার প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আমি কথা বলবো? কিন্তু আজকে কারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে? বিএনপি জামাতের বিরুদ্ধে কিন্তু আমার কোনো কথা নেই। আজকে শুরু করেছে, আজকে বলে একটা প্রোগ্রাম করেছে, সেদিন দেখলাম যে আজকে খালি কথাগুলো বলছে, কিন্তু এতদিন এই 2-2.5 মাস কোনো কথা বলে নাই। বিএনপি মিছিল মিটিং করেছে, সভা সমাবেশ করেছে, তারা কোনো ধরনের প্রতিবাদ বা প্রতিরোধ কোথাও করতে পারে নাই। দুঃসাহস হুমকি দিয়েছিলেন 5 মিনিটের মধ্যে নাকি আওয়ামী লীগকে ভ্যানিশ করে দেবেন। আমি আসলাম, আমি নাকি পালিয়ে চলে গেছি। দুলু ভাই সাহেব বলছেন, আপনারা দেখেছেন যে সজাগ টেলিভিশনে আমার সাংবাদিক ভাইয়ের কাছে রেকর্ড হয়েছে, আমার কাছে রেকর্ড করে রাখা হয়েছে। তিনি বলেছেন আমি শফিকুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক ছেড়ে দেওয়ার পরে নাকি পালিয়ে চলে গেছি কেরালায়। আমি তো আসলাম, 1 মাসের ছুটি নিয়ে গিয়েছিলাম। আমার ওখানে আমার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে আমার সময় বর্ধিত করা হয়েছে, এই কারণে কিন্তু আমি ঈদ করতে পারি নাই। আপনাদের সঙ্গে এই বসাটা ঈদের আগেই হতো, এই কারণে কিন্তু আজকে আমার আপনাদের সঙ্গে মত বিনিময় সভা। আমি কিন্তু দেরি হলো, আমার মিসেস অসুস্থতার কারণে আমি ঈদের পরে 2 দিন পরে কিন্তু চলে এসেছি। 2 দিন পরে কিন্তু আমি নাটে পদার্পণ করেছি। আমি কিন্তু কারোর সম্পর্কে গিবত করি নাই। যাই হোক, সেই সব কথা আর না বলি। আমার যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, একটা জিনিস লক্ষ্য করবে আমার সাংবাদিক ভাইরা, আমার দলের মধ্যে লুকে থাকে সেই সমস্ত ব্যক্তি ব্যানার রয়েছে বিএনপি সন্ত্রাসী বা বিএনপির বিরুদ্ধে অনেক ব্যানার কথা লিখে মিছিল করছে, বক্তব্য দিচ্ছে আমার বিরুদ্ধে যায়। বিএনপি আমাদের সম্পর্কে কোনো কথা নাই, বক্তব্য দিচ্ছে আমার বিরুদ্ধে যায়। এটা আমরা কি বুঝতে পারবো? যাই হোক, আমি আমার হাকিম ভাই বলেছেন, অনেক ভাইরা বলেছেন, কৃষি বিশ্ববিদ্যালয় আমার বাবুল ভাই সবাই বলেছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে নাটোরের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মহান জাতীয় সংসদে আমি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমি দাবি করেছিলাম। ইতিমধ্যে সেটা প্রাথমিক অনুমোদন হয়েছে এবং এইটা প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। আইন প্রণয়নের কাজ চলছে এবং এটা ওই মন্ত্রণার নাম কি মঞ্জুরি কমিশন, ইউসিসি মঞ্জুরি কমিশনের কাছে ইতিমধ্যে গিয়েছে। আমি অলরেডি সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, এইটা অতি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়ে যাবে। আমার বিশ্বাস যে এই কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে, কারণ একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক সময় প্রয়োজন, অনেক জায়গা নির্ধারণ, স্থান নির্ধারণ, অনেক আইন প্রণয়নের কাজ, অনেক কিছু রয়েছে। তারপরে সংসদে পাস হবে, তবে কার্যক্রম শুরু হবে। এটা অনেক কার্যক্রম বাকি রয়েছে। আমার বিশ্বাস যে দ্রুত সময় আমাদের বাস্তবায়ন হবে। আমার এক ভাই বলেছেন, আমার এই নারদ নদীর কথা বলেছেন, এই নারদ নদী ইতিমধ্যে এইখান থেকে একটা প্রজেক্ট চলে গিয়েছিল। সমস্ত কিছু কিন্তু আমরা বাধাগ্রস্ত হয়েছি, আমাদের বিলম্বিত হচ্ছে একটি কারণে, সেটা হচ্ছে এই করোনা ভাইরাস। এই কোভিড-19 করোনা ভাইরাসের কারণে কিন্তু আমাদের এই কর্মকাণ্ডগুলো একটু হলে ব্যাহত হয়েছে। কিন্তু করোনা ভাইরাস এখন যেহেতু আমরা মোটামুটি ভালো অবস্থায় রয়েছি, এই কার্যক্রমকে এর মধ্যে আবার শুরু হয়েছে। এইখানে আমি এই নালদত পুনর্ন খনন করে 2 পারে ওয়াক করে রাস্তার জন্য প্রকল্প রেডি করে সেই প্রকল্পের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় লিখে দিয়েছেন। সচিব মহোদয় নাটোরে এসে বলেছেন
সমস্ত কার্যক্রম চলছে, কিন্তু অল্প কিছু রাস্তা অল্প কিছু এস্টিমেট করে দিয়েছিল এই শহর প্রশাসন মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় আবার ফাইন ব্যাক করেছে যে এই অল্পটুকু না করে গোটাটাই করার ব্যবস্থা রেডি করেন, গোটাটাই করে দেবো। সবকিছু শিবুদের দাবি করেছে এই গোটাটাই করে দেবো। আবার প্রকল্প এসছে, এই প্রকল্পটা ফেরত এসে এটা আবার রেডি হয়ে যাচ্ছে, কিন্তু এক্স এর নির্বাহী প্রকৌশলী বারবার চেঞ্জ হচ্ছে। একজন আসছে 2 মাস 3 মাস 6 মাসে দেব, আবার আয়োজন পরিবর্তন হচ্ছে। আমি যে 2 মাস ছিলাম না, আর করোনা ভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হয়েছে, এটাও দ্রুত বাস্তবায়ন হয় সে ব্যাপারে আমি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমার এটা চাওয়া এবং পাওয়া এই নাওরদম খনন করে 2 সাইডে ওয়াগর রাস্তা ইতিমধ্যে কিন্তু আমি জেলা প্রশাসকের মাধ্যমে 2 পাশে কিন্তু কিছুটা দখলমুক্ত করেছি। অনেক জায়গায় আপনারা দেখেছেন দখলমুক্ত কাজ শুরু হয়েছিল, কিন্তু করোনা ভাইরাস এসে কিন্তু এটা আবার একটু হলে স্থবির হয়ে গিয়েছিল। এটা আবার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ, এটা বাস্তবায়ন হবে। অনেক ভাই অনেক কথা বলেছে, বলতে গেলে অনেক সময় প্রয়োজন, এবং আমি দেখেছি রেল স্টেশনের ব্যাপারে কথা বলেছি ইতিমধ্যে যে আমি অবশ্যই দেখব। আমার লড়ডাঙ্গা উপজেলার ডাক্তার নাই এক সাংবাদিক ভাই বলেছেন, আসলে তো সত্য এটা উত্তর করেছি সেই সময় জরুরি ভিত্তিতে এই করোনা ভাইরাসের রোগীদের টিকা দেওয়ার জন্য, যাতে ওই লড়ডাঙ্গা মাদনগর বাসিন্দাপুর বিপ্লবের থেকে মানুষ আসছে তাদের সদরে, তাদের আসতে কষ্ট হচ্ছে, যেতে কষ্ট হচ্ছে, এই কারণে কিন্তু এটা দ্রুত সময়ের মধ্যে আমরা এটা চালু করেছি, এবং ডাক্তারও ওখানে নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা প্রপোজাল পাঠিয়েছি, কিন্তু ডাক্তারের সংকলনতার কারণে আমরা সেটা এখনো পাচ্ছি না। আমরা ঢাকায় গিয়ে আমি ঢাকা গিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ডাক্তার যাতে এখানে আমরা পাই, ডাক্তারদেরকে নিয়োগ এখানে দেওয়া হয়, সে ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এটা আমি কথা দিচ্ছি আপনাদের কাছে। অনেক ভাই অনেক আসলে অনেক কথা আমি সব লিপিবদ্ধ করে গেছি, ইনশাআল্লাহ আমি এই কাজগুলো করে দেবো ভাই। অনেক কথাই বলতে গেলে অনেক সময় লাগবে, আপনারা সবাই ক্ষুধার্ত, অনেক অনেক 2-1 সাংবাদিক ভাই চলে গেছেন, সিনিয়র সাংবাদিক ভাই, তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে একটি কথা বলতে চাই আপনাদের এই প্রেস ক্লাবের ব্যাপারে। আমি মনে করি যে আসলে 2টা প্রেস ক্লাব, এই প্রেস ক্লাব যখন এই কমপ্লেক্স করার জন্য আমি আবারও বহুজাল আমার মহান জাতীয় সংসদে আমি এইটা উপস্থাপন করব মাননীয় মন্ত্রীর কাছে, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটি রাখবো। কিন্তু এখন যেহেতু প্রশ্ন পর্ব চলছে না, আপনারা দেখেছেন যে এখন এই করোনা ভাইরাসের কারণে এখন কিন্তু করোনা কিন্তু নির্মূল হয় নাই, তবে আমাদের বাংলাদেশে মারা যাচ্ছে না। এই প্রায় 18 দিন না 17 দিন কিন্তু একটা মানুষের করোনা ভাইরাসে মারা যায় নাই, মোটামুটি আমরা নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু এটা কখন কোন সময় আবার বৃদ্ধি পাবে আমরা কিন্তু কেউ জানি না। তারপরেও ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি ব্যবস্থা নিব, আমি কথা দিচ্ছি আপনাদের কাছে। দ্বিতীয় কথা, আমার ভাই বলেছেন পর্যটন কেন্দ্র, আসলে অনেক কথা হচ্ছে এই পর্যটন কেন্দ্রের জন্য অনেক সময় আমরা জানতে পারি না মিটিং এর, আমি জানিও না, এবং পর্যটন কেন্দ্র করার জন্য ইতিমধ্যে আমি আমার ডিরেক্টর দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেই সময় সচিবের মাধ্যমে ডিসি সাহেবের কাছে প্রপোজাল এসেছিল, এখানে প্রপোজালের কপিও কিন্তু ঢাকা প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে কি অবস্থা রয়েছে ওই ফাইলটি আমি এখন জানি না, আমি ঢাকা গেলে অবশ্যই বুঝতে পারবো। আমি বিশ্বাস করি আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হলে আমরা যে জিনিসের কাজ করবো সেই জিনিস সবাই একসাথে সকল পত্র এবং পত্রিকা যদি লেখালেখি করা যায়, নাটোরবাসীর প্রাণের দাবি, নাটোরবাসী এটা হওয়া প্রয়োজন, এইভাবে যদি আপনারা উপস্থাপন করেন এটা সকল দৃষ্টি আকর্ষণ হবে। আপনাদের কিন্তু আমার সঙ্গে সঙ্গে আপনাদের এগিয়ে আসতে হবে, আপনারা খালি পরামর্শ দিলে হবে না, পরামর্শ করে আপনাদের কলমে অনেক পাওয়ার, এই পাওয়ারটা কাজে লাগাতে হবে, একটু নাগরের জন্য কাজে লাগান। আমি অনুরোধ করবো আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু আমাকে সুখে দুঃখে সব সময় আপনারা আমার সঙ্গে ছিলেন এবং আমার সঙ্গে আছেন, আমি বিশ্বাস করি। কারণ আমি এই কারণে মনে প্রাণে বিশ্বাস করি, আমি কারো ক্ষতি করি নাই, কারোর সঙ্গে দুর্ব্যবহার করি নাই কোনোদিন। অনেক ভাইরা কিন্তু অনেক নিউজ হয়েছে, আমি কিন্তু কোনো প্রতিবাদও করি নাই যে ভাই এই নিউজটা কেন করলেন, আপনারা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। তবে একটি জিনিস আমি বলবো, সত্যটা অবশ্যই আপনারা লিখবেন,
কারো কাছে আপনারা মাথা নত করবেন না। কেউ আপনাদেরকে হুমকি ধামকি দিয়ে একটা টু শব্দ করতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি আপনাদের ফুলের আঁচড়ে নাচড়ে কেউ দিতে পারবে না, আমি ওয়াদা করছি। কোন সাংবাদিক ভাইয়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না যতদিন আমি বেঁচে আছি। আমি অনুরোধ করব সঠিক জিনিস উপস্থাপন করবেন, সঠিক জিনিস তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ। আমি সংঘাত চাই না, আমি কোনো সময় সংঘাত চাই না, আমি শান্তি চাই। নাটোরের মানুষকে আমি শান্তিতে রাখতে পেরেছি 8টি বছর, কোনো অশান্তির মধ্যে রাখি নাই। একটি গন্ডগোল ফাসাদ হয় নাই, দুই একটি বিশৃঙ্খলা ঘটনা করেছে। তাছাড়া নাটোরের মানুষ ব্যবসায়িক যারা রয়েছে, ব্যবসা ভাইরা যারা ব্যবসায়িক রয়েছে, সেই ব্যবসায়িক ভাইরা কিন্তু দেখেছেন কোনো চাঁদাবাজি নাটোরে ছিল না। আপনারা আমাকে সহযোগিতা করেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি সেইটা অবশ্যই খালি একটাবার বলে দিলাম যে অমুক জায়গায় অমুক হচ্ছে। যদি আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারি, আমি কোনদিন আপনাদের সামনে মুখ দেখাবো না, আপনাদের সামনে এসে বড় বড় কথা বলবো না। আমার এক ভাই অনেক ভাই বলেছেন নাটোরে লেখাপড়া আসলে করোনা ভাইরাসের সময় শিক্ষার পরিবেশ কিন্তু একটু হলেও বিলম্ব হয়েছে, বিনষ্ট হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি ডিসি সাহেবের সঙ্গে আলাপ করবো, যেহেতু সরকারি স্কুল এর সভাপতি হচ্ছে জেলা প্রশাসক, এইখানে ম্যানেজিং কমিটি রয়েছে এবং বেসরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া যাতে ভালো হয়, গতকালকেই আমি মিটিং করেছি। গতকালকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মিটিং করেছি এবং তাদেরকে নির্দেশনা প্রদান করেছি শিক্ষার মান যাতে অটুট থাকে, বজায় থাকে, ভালো লেখাপড়া হয়, সকল ছাত্র যাতে ক্লাসে আসে। এইটা কিন্তু গতকালকে আমি সিদ্ধান্ত দিয়েছি এবং তারা কথা দিয়েছে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আপনার কোন তথ্য পেলে লেখাপড়া হচ্ছে না, পড়াশোনা করছে না, কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পান, একটা বার শুধু আমার কাছে বলবেন, জানাবেন, আমি সেইভাবে পদক্ষেপ গ্রহণ করব। পরিশেষে আপনি অনেক সময় দিয়েছেন, আরো অনেক কথা রয়েছে, আমি সেগুলো কিন্তু যাবো না। আমি পরিশেষে আমার প্রিয় সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, প্রেস ক্লাব, নাটোর প্রেস ক্লাব এবং ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কর্মকর্তাদের অনুরোধ করব যে আপনারা অবশ্যই সত্য জিনিস উদ্ঘাটন করে, সত্য জিনিস, সঠিক জিনিস আপনারা লিপিবদ্ধ করে সেটা উপস্থাপন করবেন, এটা বিনম্র অনুরোধ করব। আমি আপনাদের সুস্থতা কামনা করছি, সফলতা কামনা করছি এবং আমার পক্ষ থেকে নাটোর প্রেস ক্লাব এবং ইউনাইটেড প্রেস ক্লাবের উন্নয়ন কল্পে যেটা প্রয়োজন আপনারা বলেছেন আমি প্রদান করেছি। আবার যে জিনিস প্রয়োজন আমার পক্ষ থেকে কোনোটা কমতি থাকবে না, কোনোটা সমস্যা হবে না, ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরামর্শ করে সেই সমস্যার সমাধান করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আদাব।